আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো। একটু যান্ত্রিক ত্রুটির জন্য ক্লাসটা ডিলে হয়ে শুরু হলো। তোমরা আমাদের সঙ্গেই থাকবা। তো আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে গতদিন শুরু করেছিলাম হিসাব অধ্যায় নিয়ে। আজকে সেই হিসাবের ধারাবাহিকতায় সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। তোমরা বই সামনে নিয়ে রেডি হয়ে যাও। আজকে অঙ্কটা একটু অন্যভাবে আমি শুরু করব এবং শেখাবো। শুধু ওইগুলো দেখিয়ে দেব, পুরো অঙ্কটাই একভাবেই সলভ করার চেষ্টা করব। আসো আমরা শুরু করি তাহলে। এখানে প্রথমেই বলা আছে একটা, আমি আইটেম ওয়াইজ আলোচনা করব আজকে, যে জর্নব অপু 2017 সালের 1 জানুয়ারি নগদ 1,70,000 টাকা, আর এটা দেওয়া আছে এখানে যে 75,000 টাকার মূল্যে 2টি ফটোকপি মেশিন নিয়ে কি করলেন, ব্যবসায় শুরু করলেন। তাই তো বইয়ে তো সেটা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে জর্নব অপু 2017 সালের 1 জানুয়ারির 1 তারিখে নগদ 1,70,000 টাকা এবং 75,000 টাকা মূল্যে 2টি ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা শুরু করলেন। এটা তার প্রারম্ভিক বিনিয়োগ ছিল প্রতিষ্ঠানে। এখন আমরা এই লেনদেনটা অ্যানালাইসিস করব। দেখো, নগদ 1,70,000 টাকা, এটা কি প্রতিষ্ঠানে কি হিসাবে এসেছে? মূলধন হিসেবে নিয়ে এসেছে, তাই না? তাহলে কি পেলাম? দুইটা হিসাব আমরা, একটা পেলাম নগদ আর একটা পেলাম কি মূলধন। নগদ হচ্ছে আমাদের সম্পদ, তাই তো? নগদটা কি আমাদের সম্পদ, আর মূলধনটা হচ্ছে, এর আগে ক্লাসে বলেছি, মালিকানা সত্ত্ব। তাহলে কি হলো, যখন প্রতিষ্ঠানে এই 1,70,000 টাকা আসলো, তখন নগদ আসলো, তখন কি হলো, প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি পেল এবং মূলধন হিসেবে আনার ফলে মালিকানা সত্ত্বর সাথে সাথে বৃদ্ধি পেল, তাই না? তাই তো। আবার খেয়াল করে দেখো যে 75,000 টাকা মূল্যে 2টি ফটোকপি মেশিন, তাহলে 75,000 টাকা মূল্যে 2টি ফটোকপির মেশিন যদি হয়ে থাকে, তাহলে 1,50,000 টাকা প্রতিষ্ঠানে ফটোকপি মেশিনটা কি অফিস সরঞ্জাম হিসেবে এসেছে। এটা একটা স্থায়ী সম্পত্তি, এর মাধ্যমে প্রতিষ্ঠানে অনেক দিন সার্ভিস দিবে, এটা প্রতিষ্ঠানে অনেক দিন সার্ভিস দিবে। আরেকটা কথা খেয়াল করে দেখো যে প্রতিষ্ঠান যখন শুরু হয় তখন কি ছিল, তার প্রতিষ্ঠানের নামটা কি ছিল, কম্পোজ অ্যান্ড কপি। তার মানে কি, যে ফটোকপি ইত্যাদি যে কাজকর্ম করা হয় সেটাই তার ছিল বিজনেস। এই অপুর বিজনেসটা ছিল কি, ফটোকপির বিজনেস। তো এটা তার মূলধন হিসেবে এসেছে। এখানে দেখো অফিস সরঞ্জাম এসেছে, তাহলে কি হবে, অফিস সরঞ্জাম একটা হিসাব পেলাম আমরা, আর এটা কি পেলাম, মূলধন। তাহলে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, অফিস সরঞ্জামটা কি, সম্পদ, তাই তো? সম্পদ। আর মূলধনটা হচ্ছে ওই তো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে এই যে 1 তারিখে যে লেনদেন ছিল 2টা, সেখান থেকে আমরা এখন ডেবিট ক্রেডিট দেখব। ডেবিট ক্রেডিট করলে কি হয় সেটা দেখে নিই আমরা। প্রথমেই বলেছিলাম যে সবউ ছিল একটা, আর একটা ছিল আদম। তাহলে বৃদ্ধি পেলে হয় ডেবিট আর হ্রাস পেলে হয় ক্রেডিট। এখানেও তাই, বৃদ্ধি পেলে হ্রাস পেলে হয় হচ্ছে ডেবিট আর বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, সেখানে খেয়াল করে দেখো যে এই যে এটাকে যখন আমরা ডেবিট ক্রেডিট করব, অঙ্কে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে এবং শ্রেণী দেখাতে বলেছে। বইয়ে কী দেওয়া আছে, শ্রেণী দেখাও। দেখো বইয়ে কী দেওয়া আছে তোমাদের, যে বলেছে যে কিছু তারিখ উল্লেখ করে বলেছে যে সেগুলোর সাথে জড়িত হিসাবে শ্রেণী দেখাও, আরেকটা বলেছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। অত ওয়াইজ করবো না, প্রতিটা হিসাব দেখিয়ে দেবো, তোমরা এখানে একবারই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট আর মূলধন
তা হচ্ছে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। এখানে অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে কি কি বৃদ্ধি পাচ্ছে এখানে আমাদের? নগদ হিসাব বৃদ্ধি পাচ্ছে, মূলধন এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। তখন আমরা হিসাবগুলো শ্রেণী দেখাবো, তখন কিভাবে দেখাবো? তখন দেখাবো হচ্ছে যেহেতু ডবল করে এসেছে সেহেতু আমি আর ডবল করে দিব না। এখানে দেখো দুইটা সম্পদ আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধনটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তার নগদ সম্পদ হচ্ছে নগদ হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এক আইটেম নিয়ে কথা বলা হয়ে গেল। যখন আমরা শ্রেণী দেখাবো তখন আমাদের হ্রাসবৃদ্ধি দেখানোর প্রয়োজন নেই, সম্পদগুলোর নাম লিখলেই হবে, সম্পদ মালিকানা সত্ত্ব। এক নিয়ে কথা বলা শেষ। এবার আমরা দ্বিতীয় নম্বরে চলে যাব। দেখো 3 নম্বরে কি বলেছে? জানুয়ারি 3 বলেছে যে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। কি করা হয়েছে? ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। যাই হোক, আমি তো বুঝতে পারছি এখন। তাহলে ব্যাংকে 50,000 টাকা দিয়ে জমা একটি হিসাব খোলা হলো। ব্যাংকে যে টাকাটা দিলাম, কি টাকা দিয়ে হিসাব করলাম? এটা ছিল প্রতিষ্ঠানের টাকা, সেটা ছিল নগদ টাকা। তাহলে একটা হিসাব পেলাম আমরা নগদ, আরেকটা পেলাম কি ব্যাংক। তাহলে নগদটা কি আর ব্যাংকটা কি? আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম নগদটা হচ্ছে সম্পদ, ব্যাংক হিসাবটা হচ্ছে সম্পদ। তাহলে এখানে দুইটি হিসাব পাওয়া গেল, একটা হচ্ছে নগদান, আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব। নগদান হিসাব আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব। দুটোই কি সম্পদ, দুটোই সম্পদ। এখন খেয়াল করে দেখো, সম্পদ ব্যাংকে যখন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে গেলাম, নিয়ে ব্যাংকে জমা দিলাম, তাহলে কি হলো? প্রতিষ্ঠানের টাকাটা মানে নগদ টাকাটা কমে গেল, তাই না? হ্রাস হয়ে গেল। আর ব্যাংকে যে নগদ টাকাটা দিলাম, ব্যাংকে যে আমার একটা অ্যাকাউন্ট ছিল সেখানে টাকাটা বৃদ্ধি পেল। তাহলে কি হলো? সম্পদ একবার বৃদ্ধি পেল, সম্পদ একবার হ্রাস হলো। তাহলে সম্পদেরই কি হলো? হ্রাস বৃদ্ধি ঘটলো। যেহেতু নগদ সম্পদ যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট, আর সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, দেওয়াই আছে। তাহলে সেই হিসাবে হচ্ছে আমাদের কি হবে? ব্যাংকে টাকা চলে গেল, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা চলে গেছে মানে হ্রাস পেয়েছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে বলতে পারি যে ডেবিট ক্রেডিট এটা হবে ডেবিট, আর নগদান হিসাবটা কি হবে তখন? ক্রেডিট। এটাও সম্পদ কিন্তু এটা হচ্ছে ক্রেডিট। তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই, সুন্দরভাবে দেখালাম। সম্পত্তি হিসেবে একবার সম্পদ চলে গেলে হয় হ্রাস পেলে হয় ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট। আচ্ছা, এরপরে দেখো দোকানের বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ হচ্ছে 15,000 টাকা। কি করেছে? দোকানে একটা বৈদ্যুতিক মিটার লাগিয়েছে। তাহলে বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ হচ্ছে কি হয়েছে? 15,000 টাকা। আচ্ছা, এই যে বৈদ্যুতিক মিটারটা লাগানো হয়েছে এর একটা খরচ কি হয়েছে? 15,000 টাকা দেওয়া হয়েছে। তাহলে কি প্রতিষ্ঠান থেকে নগদ টাকা দিয়ে বৈদ্যুতিক মিটারটা লাগানো হয়েছে। তাহলে কি হলো? নগদান একটা হিসাব পেলাম আমরা, নগদান হিসাব। এটা কি? সম্পদ।
আর বৈদ্যুতিক মিটার লাগানোর যে ব্যয় খরচটা কি হচ্ছে, ব্যয় হিসাব না? তাহলে কি বলতে পারি, বৈদ্যুতিক মিটার সংস্থাপন ব্যয়। এটা বৈদ্যুতিক মিটার সংস্থাপন ব্যয় হিসাব। এটা কি হিসাব? তো ব্যয় হিসাব। তাহলে এখানে দেখো যে সম্পদ এবং ব্যয় দুইটাই আছে। তাহলে সম্পদ যখন বৃদ্ধি পায় তখন ডেবিট। এখানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে? না, সম্পদ চলে গেছে। নগদ টাকা দিয়ে আমি বৈদ্যুতিক মিটার লাগিয়েছি, আমার নগদটা চলে গেছে, খরচ হয়ে গেছে, তাহলে সম্পদ আমার কমে গেছে, হ্রাস পেয়েছে। তাহলে এখানে কি হবে, সম্পদ হ্রাস পেলে কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। তাহলে এখানে কি হবে, নগদান হিসাবটা কি হচ্ছে, নগদান হিসাবটা ক্রেডিট হবে। আর এখানে এই যে ব্যয় হিসাবটা কি হচ্ছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে বিধায় হচ্ছে ডেবিট, আর নগদান হিসাবটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? পরের আইটেমে চলে যাই আমি। পরের আইটেমে কি বলেছে, ফটোকপি এবং কম্পোজ কাগজ ক্রয় 2000 টাকা। আচ্ছা, ফটোকপি ও কম্পোজ কাগজ ক্রয় 2000 টাকা। এখানে খেয়াল করে দেখো যে জনাব অপু যে বিজনেসটা শুরু করেছিল সেটা কিসের ছিল, ছিলই হচ্ছে কম্পোজ এবং কপি, মানে ফটোকপির দোকানে। যেহেতু ওর বিজনেসটাই ছিল ফটোকপি, সেখানে এই ফটোকপি এবং কম্পোজ কাগজ ক্রয়, যদিও এটা বলা হয়ে থাকে ফটোকপি অথবা কম্পোজের যে কাগজটা মণিহারি হিসেবে আমরা জানি, কিন্তু এক্ষেত্রে এই প্রতিষ্ঠানের এটা মানে অন্যতম উপকরণ। এবং কাগজ ছাড়া ফটোকপি কীভাবে হবে, তো এখানে আমরা সেটা মণিহারি না ধরে ক্রয় হিসাবে ধরবো। তাহলে কিটা হিসাব পেলাম, ক্রয় হিসাব। ক্রয় হিসাব পেলাম একটা, আরেকটা কি নগদ টাকা দিয়ে কেনা হয়েছিল, তাহলে নগদান হিসাব পেলাম একটা। ক্রয় করলে কি হয়, ব্যয়, আর নগদ হচ্ছে সম্পদ। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে কি হচ্ছে ক্রেডিট, মানে নগদ টাকা চলে গেল। তাহলে 2 নম্বর কতটা 7 নম্বর জানুয়ারি 7 তারিখের যে আইটেমটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। হিসাবের শ্রেণী দেখাইলাম এবং ডেবিট ক্রেডিটটাও সাথে সাথে দেখানো হয়ে যাচ্ছে। এরপরে এটা কিন্তু ক্রয় হিসাবে ধরবো আমরা, নট মণিহারি। মণিহারিটা হচ্ছে যদি সেই প্রতিষ্ঠানটা ভিন্ন হতো সেখানে এটা আনুষঙ্গিক হতো, এটা কিন্তু প্রধান উপকরণ সেই প্রতিষ্ঠানে, সেই জন্য এটা ক্রয় হিসাবে আসবে। এরপরেরটা কি, বাকিতে একটি ফ্যান ক্রয় করা হয়েছে। বাকিতে একটি ফ্যান ক্রয় করা হলো। কত হাজার টাকা ছিল সেটা, 3000 টাকা দিয়ে বাকিতে একটি ফ্যান ক্রয় করা হলো। আচ্ছা, এই ফ্যানটা কি 1 বছরের জন্য ক্রয় করা হয়েছিল? নিশ্চয়ই না। প্রতিষ্ঠানে ফ্যানটা একের অধিক সময় ধরে সার্ভিস দিবে। ফ্যান যখন বাসাতে লাগে সেটা তো 1 বছরের জন্য লাগাই না, এটা একের অধিক সময় ধরে আমাদের কি দেয়, সেবা দিয়ে থাকে। তো এটা হচ্ছে সম্পদবাচক হিসাব। দুইটা হিসাব পাবো, একটা হলো নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, আরেকটা হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব, আর এটা কি পেলাম আমরা, নগদান হিসাব। ক্রয়টা হচ্ছে ব্যয়, নগদ হচ্ছে সম্পদ। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। আচ্ছা, এরপরে আছে আমাদের 15 তারিখের দোকানের পরিচিতির জন্য
কি হয়েছে, প্রচারপত্র বিতরণ করা হয়েছে। দোকানের পরিচিতির জন্য এলাকায় 2000 টাকার ব্যয়ে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। 2000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে। এলাকায় যেন তার ব্যবসাটার প্রসার লাভ করে সেজন্য কি করেছে, 2000 টাকা ব্যয়ে একটা প্রচারপত্র বিতরণ করা হয়েছে। লিফলেট দেখো না, এই একটা প্রতিষ্ঠান খুললে কি আমাদের সামনে লিফলেট ধরিয়ে দেয় অনেক ধরনের, এটা নতুন খুলেছে, এখানে আসেন, এখানে সার্ভিসটা দেখেন, এই টাইপের একটু। তো এখানে প্রচারপত্র বিতরণ করা মানে আমরা কি জানি, এটা বিজ্ঞাপন খরচ, তাই না? বিজ্ঞাপন তার প্রসার করার জন্য কি করেছে, 2000 টাকা ব্যয় করেছে। তাহলে এখানে একটা খরচ পেলাম আমরা, বিজ্ঞাপন হিসাব পেলাম। আর এটা কী পেলাম আমরা, নগদান, কারণ নগদ টাকা দিয়ে সেটা কি করেছে, ক্রয় করেছিল। তাহলে বিজ্ঞাপনটা কি হিসাব, ব্যয়, আর এটা হচ্ছে সম্পদ। ওই একইভাবে বলতে হয় যে ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, সম্পদ হ্রাস পেলে হচ্ছে হ্রাস লিখছি কারণ ক্রেডিট। এরপরে কি আছে, 24 তারিখ একটি স্কুলের জন্য ফটোকপি বাবদ নগদে পেল কত, 8000 টাকা নগদে পেল। আচ্ছা, কি আছে, স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল। আচ্ছা, প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল কত হাজার টাকা, 8000 টাকা। আচ্ছা, এই যে বিজনেসটা তার হচ্ছে ফটোকপির বিজনেস, সে স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ কি পেল, 8000 টাকা পেল। তার মানে কি, ফটো সার্ভিসটা দিয়েছে, সার্ভিসের বিপরীতে তাকে টাকা দিয়েছে, কি পেল, নগদ টাকা পেল, তাই না? নগদান হিসাব, এটা সম্পদ। আর কিসের মাধ্যমে পেল, এটা কি, আয় হয়েছে প্রতিষ্ঠানে, তাই না? সেবা দান করেছে, সেবা আয় হয়েছে। তাহলে আরেকটা হিসাব আসবে, সেবা আয় হিসাব, এটা হচ্ছে আমাদের কি, আয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে একটা খেয়াল করে দেখো যে আদম যদি মানে আয়, দায় এবং মূলধন তিনটা আছে, তো আদমে যদি আয় বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, আর হ্রাস পেলে হয় ডেবিট। তাহলে কি হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, আয়টা বেড়েছে, তাহলে কি হচ্ছে, এখানে ক্রেডিট হচ্ছে এটা। আর সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট হয়েছে, টাকা এসেছে, ডেবিট হয়েছে। এরপরে খেয়াল করে দেখো যে দোকান ভাড়া বাবদ 5000 টাকার চেক প্রদান। লাস্ট আইটেম হচ্ছে 30 তারিখের দোকান ভাড়া বাবদ 5000 টাকার চেক প্রদান। ভাড়া বাবদ 5000 টাকার চেক প্রদান, ভাড়া যে হয়েছিল সেটা আমরা দিলাম, সেটা কি মারফত দিলাম, ব্যাংক মারফত দিলাম, কারণ চেক কথাটা উল্লেখ আছে। টাকাটা কিভাবে গেছে, নগদ কথা তো গেছেই, ব্যাংকের মাধ্যমে গেছে, তাহলে একটা হিসাব আসছে, ব্যাংক হিসাব আসছে। কিন্তু এখানে তাহলে কি, ভাড়াটা হচ্ছে ব্যয় হিসাব, তাই না? আর নগদ হ্রাস পেয়েছে, নগদ হ্রাস পেলে মানে সম্পত্তি হ্রাস পেলে কি হয়, সম্পদ চলে গেছে। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে, ব্যাংক দিয়েছে ব্যাংক হিসাব হবে আমাদের, ব্যাংক হিসাব এটা হচ্ছে সম্পদ হ্রাস পেয়েছে হচ্ছে ক্রেডিট, সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। ভাড়া হচ্ছে আরেকটা হিসাব কি পেয়েছি আমরা, যে ভাড়া দিয়েছি সেটা, ভাড়া হিসাব হচ্ছে
ব্যয় হিসাব, তাহলে ব্যয় কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট। যেহেতু ভাড়াটা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয়, ভাড়া দিতে হচ্ছে, সেহেতু ভাড়া বৃদ্ধি পেয়েছে। ভাড়াটা দেওয়া হয়েছে কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। ব্যাংক যে আমার ব্যালেন্স ছিল সেখান থেকে টাকাটা দেওয়া হয়েছে, তাহলে ব্যাংকের যে সম্পত্তিটা হ্রাস পেয়েছে। হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট, আর বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট হয় সম্পদ। আর ব্যয়ও ঠিক সেরকমই, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর ব্যয় হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে সেহেতু ডেবিট হয়েছে। তাহলে এখন প্রশ্নগুলো খেয়াল করে দেখো কি বলেছে। উপযুক্ত হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, ওই যে প্রথমেই দেখো যে 1,70,000 টাকা নগদে এবং 75,000 টাকা দুইটা ফটোকপি মেশিন নিয়ে আসছিল। ওখানে কি ছিল? একটা হচ্ছে নগদান হিসাব ছিল, আর এটা হলো না নগদ নিয়ে এসেছিল যেটা, আর 2,75,000 টাকা করে দুইটা ফটোকপি মেশিনের দাম হয় 1,50,000 টাকা। তাহলে 1,50,000 আর 1,70,000 হলো 3,20,000 টাকা। 3,20,000 টাকাটাই হচ্ছে প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন। প্রথমে 1 তারিখে যে লেনদেন হয়েছিল সেটাই। আচ্ছা, এরপরে দেখো 1-3-7-15 তারিখের সাথে জড়িত হিসাব খাত। এই হিসাব খাতগুলো কিন্তু আমি প্রথমে প্রতিটা হিসাব খাত দেখিয়ে দিয়েছি। প্রতিটা আইটেম যখন করেছি তখন কিন্তু আমি হিসাব খাতগুলো কি হিসাব হতে পারে, ব্যয়, সম্পদ, আয়, দায়, এগুলো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে। আর 4-8-24 এবং 30 তারিখের লেনদেনে ডেবিট ক্রেডিট নয়, আমি সেই সাথে ডেবিট এবং ক্রেডিটটাও একই সাথেই দেখিয়ে দিয়েছিলাম। তোমরা খেয়াল করেছো যে হিসাবগুলো যখন আমরা অ্যানালাইসিস করছিলাম তখন কিন্তু কোন দুইটা পক্ষ বের করেছি প্রথমে, সেই পক্ষ দুইটার কি সম্পদ, দায়, আয়, ব্যয়, এগুলো আমরা প্রথমে দেখিয়েছি। তারপরে কিন্তু ডেবিট ক্রেডিটটাও সেই সাথে দেখিয়ে দিয়েছি। এই প্রতিটা হিসাব যখন দেখানো হয়ে গেল, একসাথে অঙ্কটাও সলভ করা হয়ে গেল। এখানে আলাদা কোনো হিসাব নেই। যদি শ্রেণীর ব্যাখ্যা চাইতো তাহলে আমরা সম্পদ বৃদ্ধি, হ্রাস ইত্যাদি লিখতাম। যেহেতু আমাদের সেটা ব্যাখ্যা চাইনি, হিসাবে দেখাতে বলেছে, সেহেতু সম্পদ এবং দায়, ব্যয় এইভাবে লিখলেই হবে। ছকটা একটু দেখিয়ে দিই। ছকে যখন আমরা অঙ্কটা করব তখন এখানে থাকবে তারিখ, হিসাব খাত, আর এটা কি ছিল এখানে? হিসাবের শ্রেণী। আমরা যখন খ করব তখন কি হবে? হিসাবের শ্রেণী এইভাবে থাকবে। এখন যখন আমরা গ করব তখন কি হবে? এখানে একটা চেঞ্জ হয়ে যাবে, হিসাব খাত ঠিক থাকবে। এখানে হিসাবের শ্রেণীটা ক্ষয়ের জন্য প্রযোজ্য। তখন আমরা খ করব তখন এই আইটেমগুলো লিখব তারিখ ওয়াইজ, এবং এগুলো আয় ব্যয়গুলো এখানে দেখিয়ে দেবো, হিসাবের শ্রেণীতে দেখিয়ে দেবো। আর যখন আমরা গ নম্বর করবো, যখন বলছে ডেবিট ক্রেডিট, তাহলে এখানে আমরা ডেবিট এবং ক্রেডিট একটা অপশন রাখবো। তোমরা চাইলে টাকার অ্যামাউন্টটাও দিতে পারো। এখানে টাকার অ্যামাউন্টটা তারপরে দিব আমরা। আর হ্রাস বৃদ্ধির কারণটা তোমরা জানলেই হবে, এখানে আলাদা করে সেই কারণটা ব্যাখ্যা করার দরকার নেই। এটা হলো গ নম্বরের ছক। যখন আমরা গ নম্বর করব তখন আমরা এটা দিব। প্রথমে দেব তারিখ, হিসাব খাত থাকবে, ডেবিট অবলিক ক্রেডিট থাকবে, আর টাকাটা থাকবে। আর খ নম্বর যখন থাকবে তখন তারিখ, হিসাব খাত আর হিসাবের শ্রেণীটা থাকবে। আর ক নম্বরটা তো বললামই, বিবরণ দিয়ে তোমরা নগদ এবং ফটোকপি যে মেশিন নিয়ে এসেছিলো বা অফিস সরঞ্জাম নিয়ে এসেছিলো সেই দুইটা যোগ করে দিবা। 75,000 দামের একটা করেছিল, দুইটার দাম হবে 1,50,000 টাকা। আর হচ্ছে 1,70,000 1,50,000 সাথে যোগ দিলে 3,20,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে ক্লাস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা দীর্ঘায়িত করছি না, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।